সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 4টি সেট। সপ্তম শ্রেণী ক্লাস 7 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 2 3 4। হ্যাঁ, 50 মার্কের 4টি প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সপ্তম শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ পূর্ণমান 25, সময় থাকবে 90 মিনিট। আমরা সিলেবাসটা দেখব। সিলেবাস হচ্ছে 1 নং সেটে, যেটা ভূমিরূপ চতুর্থ অধ্যায়, নদী পঞ্চম অধ্যায়, শিলা ও মাটি ষষ্ঠ অধ্যায় এবং আফ্রিকা মহাদেশ দশম অধ্যায়। তাহলে আমরা সেট নম্বর 1 যদি দেখি, পৃথিবীর ছাদ বলা হয় পামিরকে। আই আকৃতির উপত্যকা পার্বত্য অঞ্চল। ভূপৃষ্ঠের শিলার আলগা স্তরণকে বলে রেগোলিথ। তারপরে নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ সরল কায়রো। সাহারার শুকনো নদীর খাতগুলোকে বলা হয় ওয়াদি। এরপর যদি আমরা বলি দুটি পর্বতচূড়ার মাঝের নিচু খাতের মতো অংশটা হলো কি পর্বত উপত্যকা। সরু শুষ্ক অঞ্চল সুগভীর নদীর উপত্যকাকে বলা হয় কি ক্যানিয়ন। তারপরে আগ্নেয় শিলাকে বলা হয় অস্তরীভূত শিলা। পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেঞ্চি নদীর গতিপথে। সাহারা মরুভূমি একটি মরুদ্যান হলো টিমিমন। এরপরে গিয়ে হলো তোমার 2 নম্বর, নিচের প্রশ্নগুলোর এক কথা উত্তর দাও। আফ্রিকার কোন নদীর দুবার নিরক্ষরেখা অতিক্রম করছে? কঙ্গো নদী। কোন মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো? দোআঁশ মাটি। নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয়? ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে গিয়ে হলো তোমার সাহারায় দিনের বেলায় সৃষ্ট বালির ঝড়কে কি বলা হয়? সাইমুম। তারপরে যে কোনো একটি প্রশ্ন, নদীর আঁকাবাঁকার গতিপথকে মিয়েন্ডার বলে। তারপরে গিয়ে হলো তোমার সাহারা মরুভূমির পৃথিবীর একটি অন্যতম জনবিরল এলাকা, এটা সত্য। পৃথিবীর সমস্ত রকম ভূমিরূপ মূলত কি? 2। আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এরপর এক কথার প্রশ্নের উত্তর দাও। রেল লাইন পরে থাকা পাথর কী ধরনের শিলা? আগ্নেয়শিলা। মহাদেশ আয়তনের বিচারে আফ্রিকা পৃথিবীর কততম মহাদেশ? দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ইউরোপ ও আফ্রিকার মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। তারপরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আর্ক ও হামাদা কি? আর্ক সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি হয় তা হলো আর্ক। হামাদা শহরের মরুভূমির যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে বলে হামাদা। অন্তর্বাহী নদী কাকে বলে? উদাহরণ দাও। যে নদী কোনো দেশের মধ্যে তো উৎপন্ন হয় সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মিশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদী। এরপর জল বিভাজিকা কাকে বলে? কোনো পাহাড়ের চূড়ায় অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জল বিভাজিকা বলে। জলের বিভাজিকার বিভিন্ন দিক বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। মালভূমিকে টেবিল ল্যাম্প বলা হয় কেন? মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এরপরে অনধিক 2-3টি বাক্য উত্তর দাও। টিকা লেখো। মরুদ্যান। মরু অঞ্চলের বায়ুর অপসারণের প্রক্রিয়ায় বালুকা রাশি অপসৃত হয়ে যখন ভৌমজল স্তরকে উন্মোচিত করে দেয় তখন ওই স্থানে জলাশয়, গাছপালা, হ্রদের সৃষ্টি হয়। যে অঞ্চলের সৃষ্টি হয় তাকে মরুদ্যান বলে। মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে থাকা মরুদ্যানের গুরুত্ব অপরিসীম। সাহারা মরুভূমি উল্লেখযোগ্য মরুদ্যানগুলি হলো কুপরা, সিউয়া, টিমিমন এবং ঘাড় জাইয়া এবং বাহারিয়া। লাভা গলিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়? উদাহরণস্বরূপ অগ্নুৎপাতের সময় উত্তপ্ত গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে বিরাট মালভূমির সৃষ্টি করে, তাকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালভা মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি। এরপরে 4 নম্বরের প্রশ্ন, ভূমিরূপ পর্বত উৎপত্তি কীভাবে হয়েছে? বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, যেখানে প্রায় 10 কোটি বছর আগে টেথিস নামে একটি মহীখাত ছিল। এই টেথিস সাগরের উত্তরে ছিল আশারল্যান্ড এবং দক্ষিণে ভূখণ্ডের নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। বহু বছর ধরে ওই ভূখণ্ড থেকে নদীবাহিত ক্ষয়প্রাপ্ত পলি এবং মহীখাতটি ভর্তি করতে থাকে। ক্রমশ পলি স্তরে নিম্নমুখী চাপে খাতের তলদেশ বসতে থাকে এবং দুপাশের ভূখণ্ডগুলো পরস্পরের দিকে সরে আসতে থাকে। এর ফলে মহীখাত সংকুচিত পলিতে ভাঁজ পড়ে ক্রমশ ভূমিরূপ পর্বতের উৎপত্তি হয়। মহীখাত থেকে পর্বতের উৎপত্তি হয় বলে ভূমিরূপ পর্বতের প্রশ্ন অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি হয়। নদীর স্বাভাবিক ছন্দ মানুষ নষ্ট করেছে, আলোচনা করো। মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে চলছে। মানুষের কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ণ প্রভৃতি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর উপর কৃত্রিম বাঁধ তৈরি করে মানুষের সাময়িক সুফল পেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ
ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর ও শিল্পাঞ্চলে বর্জ্য জল নদী মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। আফ্রিকার নদীগুলো প্রচুর জল বহন করে, কেন নিরক্ষ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, বৃষ্টিপাতের ফলে উপনদীগুলো প্রচুর জল প্রধান নদীতে সরবরাহ করে, ফলে প্রধান প্রধান নদীতে সারা বছর জল থাকে। উপকূলে বন্ধুর থাকলেও নদীর মোহনা খুব প্রশস্ত এবং খরস্রোত হয়। নীলনদ আফ্রিকার মধ্যভাগে হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে আসে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে। বয়ে যাওয়ার পথে বহু স্থানে এই নদী গভীর উপত্যকা তৈরি করছে। প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বেসি নদী। এই নদীর গতিপথ তৈরি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এরপর জলপ্রপাত কাকে বলে উদাহরণ দাও। পার্বত্য প্রবাহে নদীর গতিপথের কঠিন শিলা ও কোমল শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কঠিন শিলা অপেক্ষাকৃত দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢাল সৃষ্টি করে, ফলে নদী ওই খাড়া ঢালের উপর দিয়ে সরাসরি নিচে পড়তে থাকে। একে জলপ্রপাত বলে। হ্যাঁ, পৃথিবীর মোট 37টি প্রধান জলপ্রপাতের মধ্যে ভারতে আছে 2টি। এই 2টি জলপ্রপাত হলো শরাবতী নদীতে সৃষ্ট জেরসোপ্পা জলপ্রপাত এবং যোগ জলপ্রপাত, উচ্চতা প্রায় 253 মিটার, এবং কাবেরী নদীর উপর শিব সমুদ্র সম জলপ্রপাত। সাহারার জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবন যাত্রাকে প্রভাবিত করে এটা ভালো করে দেখে নাও। শিলাচক্র কি? হ্যাঁ, এই প্রশ্নগুলি সুন্দর করে কিন্তু পড়বে, আমি ডিটেলসে তোমরা পড়ে নেবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মাটির তৈরিতে যারা প্রধান ভূমিকা নেয় তাদের অবদান আলোচনা করো। শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ এবং সময়, ডিটেলসটা পড়বে তোমরা। তারপর আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। এবং 6 নম্বরের প্রশ্ন 5 মার্ক। নদীর কাজগুলো বর্ণনা করো। নদীর কাজ হচ্ছে ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। তারপরে গিয়ে হলো মাটি তৈরির যার প্রধান ভূমিকা নয়, হ্যাঁ, তাদের অবদান আলোচনা করো। শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি এবং জীবজগৎ এবং সময়। এই হচ্ছে তোমার প্রথম সেটের 50 মার্কের যে প্রশ্ন। এর পরবর্তী 2024-এর প্রশ্নগুলি আমরা 25 মার্কের প্রশ্ন সেট হিসাবে দেখব। তাহলে এখানে 2 নম্বর সেট, অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলে তাকে বলে পর্বত গ্রন্থি। তারপরে নিম্নবাহে নদীর গতিবেগ বেশি থাকলে সৃষ্টি হয় খাড়ি। হালকা ও সহজে ভেঙে যায় যে শিলার বৈশিষ্ট্য পাললিক শিলা। আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। সাহারা মরুভূমি যে অঞ্চলে চাষ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মরুদ্যান। প্রতিমা গড়তে কোন মাটি লাগে? প্রতিমা গড়তে এঁটেল মাটি লাগে। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের শক্তি, এগুলি কী ধরনের শক্তি? বহির্জাত শক্তি। যে নদীর গতিপথ 3টি প্রবাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে কী নদী বলে? আদর্শ নদী বলে। তারপরে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো আফ্রিকার সাহারা। জাপানের ফুজিয়ামা হলো একটি ভূমিল পর্বত, এটা মিথ্যা। তারপর অনধিক 30টি শব্দে বা জলবায়ু মৃত্তিকা সৃষ্টি অন্যতম প্রধান নিয়ন্ত্রক বক্তব্যটি যথার্থতা বিচার করো। তোমরা ভালো করে এটা পড়ে নাও। নদী কীভাবে সৃষ্টি হয় বা নদীর সৃষ্টি হয় কিভাবে? পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলাধারগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ডাল অনুসারে উচ্চ থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন নদীর সৃষ্টি হয়। সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, ভালো করে পড়বে। ব্যবচ্ছিন্ন মালভূমি কীভাবে সৃষ্টি হয় উদাহরণ দাও। এরপরে 6 নম্বরের প্রশ্ন, পাললিক শিলা জীবাশ্ম দেখা যায় কেন? এখানে সম্পূর্ণটা ডিটেলস দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে। 5 নম্বরের প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে, যে কোনো একটি লিখতে হবে। সময়ের সাথে সাথে সাহারা মরুভূমি অঞ্চলে কী কী পরিবর্তন এসেছে তা আলোচনা করো। এরপর আমরা 3 নম্বর সেটে যাব। এখানে ভূমি একইভাবে সিলেবাসটা দেওয়া আছে। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5, হিমালয় হলো ভূমিল পর্বতের প্রকৃষ্ট নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় অশ্বরাকৃতি হ্রদ। পৃথিবী প্রাথমিক শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো ভেল্ট। সাহারা মরুভূমি যে মহাদেশের অবস্থিত আফ্রিকা। তারপরে পার্বত্য অঞ্চলে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, এটা মিথ্যা। নদী নিম্ন প্রবাহে উল্লেখযোগ্য ভূমিরূপ প্লাবনভূমি ও বদ্বীপ, এটা হচ্ছে। এরপরে পার্বত্য অঞ্চলে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, মিথ্যা। নদী নিম্নপ্রবাহ বদ্বীপ। এরপরে আমরা পার্বত্য অঞ্চলে নদী খুবই, এটা পরেরটা যাব। মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড। মার্বেল কোন জাতীয় শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? কঙ্গো নদী। আগ্নেয় পর্বত ওয়াদি এবং খাড়ি, টিকা লিখো যে কোনো দুটি। আগ্নেয় পর্বত অগ্নুৎপাতের সময় নির্গত লাভা, ছাই, পাথর প্রভৃতি ক্রমাগত সঞ্চিত হতে হতে উঁচু হয়ে যে ত্রিকোণাকার পর্বত গঠিত হয় তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, ইতালির এটোনা, ভেসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো ইত্যাদি। তারপরে ওয়াদি, সাহারা মরুভূমি অঞ্চলে অধিকাংশ
অধিকাংশ নদী আটলাস পর্বত মধ্যভাগের উঁচুভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলো অত্যন্ত সরু আকার এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদা এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদী খাতগুলি ওয়াদা, ওয়াদি বলে। খাড়ি কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রে নোনা জল মোহনার ভিতর দিয়ে উপরের দিকে উঠে যায়, আবার ভাটার সময় সমুদ্রের জল নেমে আসে। এভাবে চওড়া মোহনা বা খাড়ি সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল প্রচুর নদীতে এরকম খাড়ি দেখা যায়। এরপরে 5 নম্বরের প্রশ্ন যদি দেখি, নিত্যবহ এবং অনিত্যবহ নদী কয়েকটি নিত্যবহ উদাহরণ দাও। যেমন উঁচু পার্বত্য অঞ্চলের বরফগলা জলে পুষ্ট যে নদী সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন ভারতের গঙ্গা, সিন্ধু, তিস্তা প্রভৃতি। যেসব নদী সারা বছর জল থাকে না তাদের অনিত্যবহ নদী। সাধারণ মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের দরুন যেসব নদীর সৃষ্টি হয় সেগুলো বর্ষাকাল ব্যতীত অন্য সময় জল প্রবাহ থাকে না বলে এই নদীগুলো অনিত্যবহ নদী বলা হয়। টিকা লেখো পাত, ভালো করে দেখবে। তারপরে নীলনদ এবং কঙ্গো ছাড়া আফ্রিকার অন্য প্রধান 3টি নদী কী কী? একটা আছে নাইজার নদী, ডিটেলস দেওয়া আছে, জামবেজি নদী এবং অরেঞ্জ নদী। এরপরের প্রশ্ন, মৃত্তিকার শ্রেণীবিভাগ করে বিভাগগুলো সম্বন্ধে লিখো। বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি, 3টা মাটির কথা এখানে বলা আছে। এরপর 4 নম্বর সেট, 4 নম্বর সেটটাও তোমরা ভালো করে একটু দেখবে। এখানে কিন্তু এমসিকিউ আছে, 5টি এমসিকিউর প্রশ্ন আছে। তারপরে শূন্যস্থান পূরণ, 2টি শূন্যস্থান পূরণ আছে। তারপরে হচ্ছে তোমার রেল লাইনের পরে থাকা পাথর কী ধরনের শিলা? আগ্নেয়শিলা, এটা কিন্তু ভালো করে দেখবে। তারপরে টিকা লেখো, মরুদ্যান লাভা গঠিত মালভূমি কীভাবে সৃষ্টি হয় উদাহরণসহ লেখো। জলপ্রপাত কাকে বলে উদাহরণ দাও। তারপরে এটা কিন্তু অন্যান্য প্রশ্ন কিন্তু কিছু কিছু আছে। সাহারার জলভূমি কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রবাহিত করে? শিলাচক্র কী? এরপরে নদীর কাজগুলো বর্ণনা করো। তারপরে হচ্ছে মাটি তৈরিতে যারা প্রধান ভূমিকা অবদান রাখে তারা হচ্ছে শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জৈবজগৎ, সময় ইত্যাদি। এটা অন্য একটা সেটাও প্রশ্ন হিসেবে আসে। যাই হোক, এই ছিল তোমাদের 4টি প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা করি প্রশ্নগুলি ভালো করে বুঝতে পারবে এবং কোন ধরনের প্রশ্ন আসবে এখান থেকে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্নই তোমরা কমন বাঁধবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।